বলা হলো টয়লেটে যাবেন। টয়লেট কোথায়? না, নিচে কোনো টয়লেট নেই, আছে স্টাফদের টয়লেট। ভাবুন, এমার্জেন্সিতে ভর্তি, গুরুতর অসুস্থ, তাকে সেই টয়লেটে যাওয়ার কথা বলা হলো না। তাহলে টয়লেট কোথায় আছে? ফার্স্ট ফ্লোর থেকে, মানে দোতলা থেকে 8তলা পর্যন্ত রোগীদের জন্য টয়লেট রয়েছে। দুটো লিফটের একটা লিফট বিভ্রাটে মৃত্যুর জন্য বন্ধ, আরেকটা লিফট তো খোলা। লিফটে করে দোতলায় যেতে বলা যেত, বলা হলো না। বলা হলো এখান থেকে 100 মিটার দূরে চলে যান, দেখবেন সেখানে সুলভ রয়েছে, সুলভ শৌচালয়, সেখান থেকে টয়লেট সেরে আসুন। বৃদ্ধ গেলেন একজনের কাঁধে ভর করে, 100 মিটার হেঁটে গেলেন, তার আগে 5টা সিঁড়ি নামলেন, নেমে 100 মিটার হেঁটে গেলেন, 25টা সিঁড়ি ভেঙে উঠলেন, আর পারলেন না, মারা গেলেন। গুরুতর অসুস্থ রোগী, বাইরে তাকে যেতে হচ্ছে টয়লেটে, তাকে বলাই হয়েছে বাইরে গিয়ে টয়লেট করতে হবে। ট্রমা কেয়ারের 5টি সিঁড়ি দিয়ে নেমে 100 মিটার দূরে হেঁটে আবার 25টা সিঁড়ি ভেঙে তিনি ওঠেন, সিঁড়িতেই অসুস্থ এবং তারপর মৃত্যু। শুনুন। গ্রাউন্ড ফ্লোরে কোনো বাথরুম নেই, যেখানে রেডিয়েশন দিচ্ছে ওখানেও কোনো বাথরুম নেই। আমাদের যদি বাথরুমে যেতে হয় তাহলে এসে আমাদের পে অ্যান্ড ইউজে ওখানে যেতে হচ্ছে। সাধারণ রুগী পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে। দীর্ঘ সমস্যা, একটা পেশেন্ট যদি তাকে কেমো দেওয়া হবে, তার নিশ্চয়ই কেমো দেওয়া হলে তার পরিস্থিতি কি হতে পারে, তার শারীরিক কন্ডিশনটা অনেকটাই খারাপ থাকে। তারপরে তার বাথরুমটা, টয়লেট চাপতে গেলে তাকে অনেকটা দূরে হেঁটে যেতে হয়। এটা ফাংশনিং নয় সেইভাবে। এটা ওখানে দেখবেন আমাদের সিআইএসএফ অফিসাররা, ওদেরকেও তো গার্ড দিতে হয়, ওখানে মানুষ কি করে যাবে? দেখুন সকালবেলা 7টার সময় সবারই সমস্যা তৈরি, কেউ এই বিল্ডিং এ, কেউ উপরে, কেউ নিচে, এইভাবেই চলে। রোগীদের জন্য কোনো এক্সক্লুসিভলি কিছু নেই। কি করবে এবার, সেটা তো পেশেন্ট পার্টিদের জন্য দেওয়া সম্ভব নয়, তাও মেল ফিমেল মিক্স। হাইজিন মেনটেন করার জন্য তো সমস্যা। যে কোনো হার্ট রিলেটেড কোনো পেশেন্ট যদি হয়, তার বেড থেকে নামার কথা নয়, তার বেড সাইডে বাথরুম বা থাকা উচিত, সেই সাফিসিয়েন্ট স্পেসও নেই। বা কখনো কখনো ওই যে পে অ্যান্ড ইউজ টয়লেট এইভাবেই যাচ্ছে। সুগার ছিল, প্রেশার ছিল, রাত থেকে নিয়ে এসেছিলাম। দোতলা সিঁড়ি ভেঙে গেছে, লিফট কোথায় ওখানে? এইখানে বলেনি তো যেতে, আমার কিছু বলেনি, হাত দিয়ে দেখিয়ে দিল ওইদিকে বাথরুম, কমন বাথরুম, পাবলিকের বাথরুম। গেছে, বাথরুমে বসতে পারে, উঠতে পারে, উঠেছে, সিঁড়িতে কষ্ট হয়েছে, একটু তো শ্বাসকষ্ট হচ্ছিল, ধকল নিতে পারিনি, হাঁটাটা বোধহয় বসতে গিয়ে বোধহয় কাত হয়ে, হাঁটতে তো হতো না, লিফটে চলে যেত। এখান থেকে প্রশ্ন উঠছে, কেন গুরুতর অসুস্থ রোগীকে স্টাফ টয়লেটে পাঠানো হলো না? কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন উঠবে, সেটাই তো স্বাভাবিক। নিমতার বৃদ্ধের মৃত্যুতে ফের একবার প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। কেন বাইরের পে অ্যান্ড ইউজ টয়লেটে যাওয়ার পরামর্শ? সেই টয়লেটের সিঁড়িতেই তো অসুস্থ হয়ে যান, তারপর তাকে এখন নিয়ে আসা হয়, তাকে মৃত ঘোষণা করা হয়। পরিবার অভিযোগ করছে, কর্তৃপক্ষ যদি একটু জানাতো যে স্টাফ টয়লেটে নিয়ে যান বা লিফটে করে একটা তলা উপরে গিয়ে এই টয়লেটে নিয়ে যান, তাহলে বোধহয় এই পরিণতি এড়ানো যেত। মৃতের ছেলে কি বলছেন শুনুন। বাবা যখন কিছুটা বেটার ফিল করছিল তো তখন বলেছিল যে ওয়াশরুমে যাবে। তো যখন বাবাকে নিয়ে গেলাম, বাবা তখন হাঁটতে পারছিল, তো ফার্স্ট ফ্লোরেতে উঠতে যাব, তো উঠেছি কোনো মতো বাবাকে নিয়ে। ওখানে যাওয়ার পরে বাবার আস্তে আস্তে বডিটা লুজ হওয়া স্টার্ট হয়, কোনো এনার্জি ছিল না। তো দেন আমার উপরেই পুরোপুরি কোল্যাপস করে যেত, ধরে নিয়েছিলাম, পড়তে দিইনি। ভেতরে যদি থাকতো তো বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই হতো না। তো আমাদের বেলা তো আমাদেরকে বাইরেই বলা হয়েছিল, এমার্জেন্সি পেশেন্ট। ডাক্তারবাবু বললো বাইরে, আমরা বাইরে চলে গেলাম। আমাদের লিফটের কথা কিছু উল্লেখ করেন, যদি ডাক্তারবাবু যদি এই কথাও বলতো আমাদেরকে যে ট্রেনে আছে, ট্রেনে করে নিয়ে যাও, লিফট থাকলে হয়তো এটাও হতো না, লিফটে করে চলে যেতাম। এইখান থেকে অতটা হাঁটিয়ে নেওয়া তো অনেকটাই দূরত্বর ব্যাপার, কম নয় একদম। লিফট না, সেটা আমরা চেক করিনি। এবার লিফট তো জানি এখানে একটা দুর্ঘটনা ঘটেছে 2-3 দিন আগে। ডাক্তারবাবু যদি নিজে বলতেন যে লিফট চালু হয়ে তোমরা উপরে নিয়ে যাও, তাহলে সেখানে নিয়ে যেতাম। উনি নিজের মুখেই বলেছেন যে তোমরা বাইরে নিয়ে যাও। চেক করবেন না, সেটাই তো স্বাভাবিক, কারণ কেউ তো কিছু বলছেন না। তার মধ্যে শুনেছেন কদিন আগে লিফটে এরকম একটা ঘটনা ঘটেছে। আরও একটা লিফট যে রয়েছে সেটা যে সচল, সেটাই করে গেলে উপরের তলায় যে এক টয়লেট আছে, কাউকে তো বলতে হবে, না হলে জানবেন কি করে? তার মানে লজিস্টিক রয়েছে, পরিকাঠামো রয়েছে, কিন্তু সেই পরিকাঠামোটা যে রয়েছে সেটা বলার কেউ নেই।
যদিও কোথাও কোনো গাফিলতি হয়েছে তা মানতে নারাজ সুপার। আমাদের ট্রমা কেয়ারে টোটাল নাম্বার অফ টয়লেটস আছে 42, 42টা আমাদের কাছে যেটা ইনফরমেশন, এবং সেখানে গ্রাউন্ড ফ্লোরেও টয়লেটস আছে। যেটা হচ্ছে কি ট্রমা কেয়ারে এক্সেসিভ লোড পড়ে যাওয়ায় ম্যাক্সিমাম সময় বাথরুমগুলো এনগেজ থাকছে। তাই জন্য আমরা এটা নিয়েও কথা বলছি যে এই যে এত এনগেজমেন্ট, এত লোড বেড়ে গেছে, আমরা এটাও কথা বলেছি যদি কোনোভাবে বায়ো টয়লেট, কিন্তু বায়ো টয়লেটের প্রভিশন নেই। তাই আমরা চেষ্টা করছি এখন যেটা যে বাথরুমগুলো আছে সেটা এতদিন যেমন ভাগ ছিল ডক্টর, স্টাফ এবং পেশেন্ট এবং রিলেটিভসদের জন্য, পুরোটাই যদি সবার জন্য ওপেন আপ করে দেওয়া যায়। এছাড়া সমস্যার সমাধান করা ভেরি ডিফিকাল্ট ফর দ্য টাইম বিং। সেই সময় বাথরুমে নিয়ে যেতে গিয়ে ওনার শরীর খারাপ হয়, এবং আমার কাছে যেটা রিপোর্ট 5টা 5 যখন বাজে তখন ওনাকে নিয়ে আসা হয় হচ্ছে আমাদের ওই এমার্জেন্সিতে 1-2 মিনিটের মধ্যে। সেখানে 25 মিনিটের রিসাসিটেশন চেষ্টার পরও আলটিমেটলি হি ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি ক্লিনিক্যালি ডেড। কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, এটা ঘটনা যে এমার্জেন্সিতে অনেক পেশেন্টই আসেন যারা হয়তো তাদের সেই মুহূর্তে একটা জরুরি পরিষেবা পেলেই হয়ে যাবে, কিন্তু অনেকে আসেন যারা আশঙ্কাজনক অবস্থা রয়েছেন, যেমন ইনি এসেছিলেন, একে অক্সিজেন দিতে হচ্ছিল, তার জন্য কোনো ব্যবস্থা থাকবে না। তাকে ওই 5টা সিঁড়ি নেমে গিয়ে 100 মিটার হেঁটে গিয়ে তারপরে 25টা সিঁড়ি উঠে যেতে হবে টয়লেটে। কোথাও তো গাফিলতি আছে, কোথাও তো একটা সমস্যা আছে। আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি, আমি একবার কথা বলবো। রৌনক, সকাল থেকে তুমি এই ঘটনায় আরজি করে রয়েছো, আরজি করে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছো, আরজি করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছো। যা হয়েছে তা তো ভেবেই ভাবাই যাচ্ছে না যে এরকম আদৌ হতে পারে। গাফিলতি তো কারো না কারো কোথাও না কোথাও রয়েছে, তোমার কি মনে হয়? দেখো একেবারে গাফিলতির পাশাপাশি হাসপাতাল যারা কর্মী তাদের যে উদাসীনতা সেই চিত্রও কিন্তু ফুটে উঠছে। কারণ মৃত বিশ্বজিৎ সামন্ত তার পরিবারের লোকজন যেমনটা জানতো না যে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে 7 ফ্লোর পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে টয়লেট রয়েছে, এবং তাদেরকে কেউ সেটা জানায়নি। এবং শুধু তাই নয়, যে একটি লিফট সচল রয়েছে সেই বিষয়টিও তারা অবগত ছিল না, এবং তাদেরকে নাকি বলা হয় এখান থেকেই সুলভ শৌচালয়তে নিয়ে যেতে হবে। এবং শুধু এটা বিশ্বজিৎ সামন্তের পরিবার না, এখানে যারা অন্যান্য রোগীরা রয়েছে তাদের সকলকেই এই ট্রমা কেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে তারা যখন এমার্জেন্সিতে আসে, তাদের যদি কোনো রকম টয়লেটের প্রয়োজনীয়তা হয় তাদেরকে কিন্তু 100 মিটার দূরে এই রকমভাবেই 30টি সিঁড়ি ঠেঙিয়ে এই সুলভ শৌচালয়ে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন উঠছে, তুমি এটা বলছিলে আশঙ্কাজনক অবস্থায় মূলত এই ট্রমা কেয়ারে রোগীদেরকে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে আশঙ্কাজনক রোগীদেরকে এখান থেকে প্রায় 100 মিটার দূরে যদি টয়লেট করানোর জন্য নিয়ে যেতে হয়, তাহলে এইরকম ধরনের ঘটনা কিন্তু কার্যত যেটা সামনে আসছে তা অত্যন্ত ভয়াবহ। সেক্ষেত্রে যেটা হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে বলা হচ্ছে যে এখানে বাথরুম রয়েছে, কিন্তু সেই চিত্র বাস্তবে কিন্তু আজকে ধরা পড়লো না। ভেতরে যে টয়লেটটি রয়েছে সেটা কেবলমাত্র স্টাফদের জন্য, এবং স্টাফেদেরও অভিযোগ রয়েছে সেখানে তারাও কিন্তু সেটা ব্যবহার করতে পারে না। এবং এই টোটাল যে গ্রাউন্ড ফ্লোর সেখানে রোগীদের টয়লেটের কোনো রকম পরিষেবা নেই, যে কারণে কিন্তু এরকম একটা আজকে ভয়াবহ দুর্ঘটনা সামনে আসলো। এবং রোগীর পরিবারের যেটা অভিযোগ সেটা কিন্তু একেবারেই তারা করছেন যে কেন তাদেরকে এটা বলা হলো না যে হাসপাতালের ভেতরে ফার্স্ট ফ্লোর থেকে 7 ফ্লোর পর্যন্ত টয়লেট রয়েছে, বা যদি স্টাফ টয়লেটে বিষয় প্রশ্নটাই বিধায়ক অতীন ঘোষ তুলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ কেন আগে থেকে জানাচ্ছে না, কেন কাউকে জানায়নি। যে ব্যবস্থা রয়েছে এমন নয় ব্যবস্থা নেই, কিন্তু জানাতে তো হবে কাউকে। যারা ট্রিটমেন্ট করেছে তাদের তো গাফিলতি আছে। যে সেরিব্রাল অ্যাটাক পেশেন্টের আবার সেকেন্ড টাইম অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, সেই পেশেন্ট কেন বাইরে টয়লেটে গেল? এবং এই ইমার্জেন্সিতে যে 2000 পেশেন্ট আসে, ওইটা মেকশিফট একটা ইমার্জেন্সি ওখানে করা হয়েছিল ট্রমা কেয়ারে। ডাবল পেশেন্ট হয়ে যাওয়ার ফলে ওদের একটা বিরাট চাপ আছে, এবং সেই চাপের জন্য কিছু চরম অব্যবস্থা দেখা যাচ্ছে, এগুলো বলেছেন। কিন্তু যার যেখানে দায়িত্ব আছে তারা যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন তাহলে এই অবস্থা হয়। এই ইনসিডেন্টটা একটাই জিনিস ছিল, যদি পেশেন্টটাকে স্টাফ নার্সের বাথরুম ব্যবহার করা যেতে হতো তাহলেও তো পেশেন্টটা আজও বেঁচে থাকতে পারত। এই একই কথা তো সবাই বলছেন। ফিরহাদ হাকিম বলছেন দোষ যদি কারো থেকে থাকে তাকে তার শাস্তি পেতেই হবে। পাল্টা বিজেপি কি বলছে শোনো। আইনের পথে চলবে। প্রথম থেকেই আরজি কর নিয়ে একটা মিসকনসেপ্ট। আমরা রাজ্য সরকার নিরপেক্ষভাবে যে কেউ দোষী হোক তার শাস্তির দাবি করি, এবং ভেতরে কি হয়েছে আজকে কি হয়েছে আমি জানি না। প্রথম দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত যে গাফিলতি হবে তার আইনত বিচার হবে।
সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। বাথরুমে হবে, লিফটে হবে, মানে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই জায়গা ধ্বংস করেছে তৃণমূল। যতক্ষণ ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গে এর বাইরে কোনো ঘটনা। এর আগে আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবার লিফট বিভ্রাটে একজনের মৃত্যুর অভিযোগ উঠল। সে ঘটনারও তদন্ত চলছে যে এ ঘটনা কিভাবে ঘটল, আর সেই ঘটনায় জনস্বার্থ মামলা হাইকোর্টে। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। এই মামলার বিষয়ে জানবো আমার সঙ্গে অর্ণব রয়েছে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, অধ্যাপক বিজয় কুমার সিংহল তিনি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের অনুমতি নিয়ে, এবং সিবিআই তদন্ত এই লিফট কাণ্ডে যা যা ঘটেছে এর পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা এই পুরো রহস্য ভেদ করার জন্য এই জনস্বার্থ মামলা। এবং আপাতত কয়েকটি নির্দেশ চাওয়া হয়েছে, প্রার্থনায় রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম রাজ্যের যিনি স্বাস্থ্য সচিব, এমএসডিপি আরজি কর হাসপাতাল এবং ওই লিফট ওরিয়েন্টেড ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত সমস্ত আধিকারিকদের আপাতত তাদের কাজ থেকে সরিয়ে দেওয়া, বিরতিতে রাখা। এছাড়া 19 তারিখ মার্চ মাসে তার রাত 10টা থেকে পরের দিন 20 তারিখ সকাল পর্যন্ত এই যে ইনসিডেন্ট যখন ঘটছে সমস্ত সিসিটিভি ফুটেজ এই লিফট সংলগ্ন বা তার সারাউন্ডিং কোনো ক্যামেরা থেকে থাকলে সমস্ত ভিডিও ফুটেজ সেগুলিকেও সংরক্ষণ করার আবেদন রাখা হয়েছে। এবং এই মামলা করতে গিয়ে 2024 সালের অগস্ট মাসে যে অভয়াকাণ্ড ঘটেছিল সেগুলোও কিন্তু রেফারেন্স হিসেবে আনা হয়েছে। এবং সর্বোপরি আরজি করের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে ওপর যে নিয়ন্ত্রণ নেই, পরিকাঠামো সঠিক নেই, সেই প্রশ্ন তুলেই সিবিআই তদন্ত চেয়ে এই জনস্বার্থ মামলা। কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠছে, একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তো মানুষ সতর্ক হবে। একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কড়া পদক্ষেপ করা হবে যাতে এ ধরনের ঘটনা কোনো না ঘটে। আদৌ সেরকম হয়েছে? এই প্রশ্ন উঠবে একটাই কারণে, কারণ বৃহস্পতিবার লিফট বিভ্রাট আরজি করে। রবিবার গেলাম ক্যামেরা নিয়ে নিউজ 18 বাংলা। দেখুন তো লিফটম্যান খুঁজে পাওয়া গেল কিনা লিফটের মধ্যে। এটা আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর লিফট। লিফটের ভেতরে চেয়ার লিফটম্যানের বসার জন্য, কিন্তু লিফটম্যানের দেখা নেই। এমনই একটি লিফটে বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনা ঘটে। লিফটে আটকে মারা যান দমদমের নাগের বাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। এরপরে আরজি করে থাকা 32টি লিফট নিয়ে নানা অভিযোগ উঠতে থাকে। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ, লিফটে ওর ওয়াইফের সঙ্গে ছিল। তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। না, কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। কখনো অভিযোগ উঠেছে লিফটে লিফটম্যান নেই। আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। না না না, মানে খারাপ হওয়ার পরও কোনো না না, কেউ ছিলই না, না কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে হয়? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়, কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়। বৃহস্পতিবার লিফটে মৃত্যু, নানা অভিযোগ। রবিবারও লিফটের ছবিটা বদলালো না। এমার্জেন্সি বিল্ডিং এ 5টি লিফট রয়েছে, এর মধ্যে 4টেতেই লিফটম্যান নেই। লিফটে লিফটম্যান থাকার কথা থাকলেও দেখানোর চেষ্টা করবো এই লিফটে কোনো মতে কোনো রকম লিফটম্যান নেই। অর্থাৎ গতকালও ঘোষণা করা ছিল প্রত্যেকটি 32টি লিফটে লিফটম্যান থাকবে, এখনো কেন লিফটম্যান নেই এই নিয়ে উঠছে প্রশ্ন। লিফটম্যান তো রাত্রে তো ঘুমায়, লিফটম্যান বাইরে ঘুমায়, কোনো পাওয়া যায় না, অনেক সময় সব টিপে টিপে যেতে হয়। বড় প্রশাসন, যারা হসপিটাল প্রশাসন আছে, এরা তো এদের তো স্টেপ নেওয়া দরকার, এই ব্যাপারগুলো তো শুধরানো দরকার। যে লিফটে গেছে লিফটম্যান ছিল কোনো? না না, ছিল না, ছিল না। সাধারণ মানুষ যারা লিফট চালাতে পারে না বা বুঝতে পারে না, যাদের মানে হার্ট দুর্বল, তাদের তো ভয় একটু লাগবেই। লিফটের ভেতরে ওদের লোক কেউ নেই, শুধু মনে হয় পেশেন্টের লোক। আমরা একা একাই উঠছি, একা একাই নামছি। ভয়েতে মানে কি হচ্ছে মনের ভেতরে আমরাই জানি। কোথাও লিফটম্যান নেই, কোথাও আবার লিফট খারাপ।
আরজি করে ট্রমা কেয়ার বিল্ডিং এর লিফটে আটকে বৃহস্পতিবার যুবকের মৃত্যু হয়। এই লিফটের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। প্রাথমিক রিপোর্টে তারা জানতে পেরেছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণেও বিপত্তি হয়ে থাকতে পারে। লিফট প্রস্তুতকারী সংস্থার কর্মী এবং লিফটের দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের আধিকারিক ও কর্মীদের ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছে। সোমবার ফের লিফটের ফরেনসিক পরীক্ষা করা হবে। নিউজ 18 বাংলা।